ভূত বাগানের কথামালায় আজ শুনবেন সঞ্জীব কুমার দে রচিত গল্প ছায়ায় মায়ায়। অফিসের গাড়ি যখন বাড়ির গেটে এসে আমাকে নামিয়ে দিয়ে গেল, তখন রাত্রি শেষের দিকে। ঘড়িতে সময় দেখলাম 2:20। তবুও তো আজ তাড়াতাড়ি ফিরতে পেরেছি। সংবাদপত্র অফিসের সাব এডিটরের কাজ। সহজ সংস্করণ অর্থাৎ শেষ সংস্করণের প্রিন্ট অর্ডার হয় সাধারণত রাত 2টোয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে আরও পরে। শেষ মুহূর্ত পর্যন্ত চলে সম্পাদনার কাজ। সম্পাদন সহযোগী হিসাবে সেই সময় আমার মতন সাব এডিটরের ব্যস্ততার শেষ নেই। বার্তা সম্পাদকের টেবিলে প্রিন্ট প্রপোজাল দাখিল করে তার অনুমোদন পেলে তবেই আমাদের ছুটি। দীর্ঘ 8 মাস পর বদলি হয়ে ফিরে আজই প্রথম কলকাতায় প্রধান দপ্তরে কাজে যোগ দিয়েছি। মাত্র গতকাল বিকেলেই ফিরেছি নয়াদিল্লি থেকে। কদিন তল্পিতল্পা বাধাবাধি, ট্রেন যাত্রার ধকল, আবার বাড়ি ফিরে এসে নতুন করে গোছগাছ ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে অফিসের প্রথম দিনের পরিশ্রমের ক্লান্তি। তবুও সমস্ত অগ্রাহ্য করে অদম্য আগ্রহে বাড়ির সদর দরজায় বেল বাজাই। 9টা নাগাদ বাড়ি থেকে মায়ের ফোন গিয়েছিল অফিসে। শুনেছিলাম মায়ের উত্তেজিত কণ্ঠস্বর। খোকা, জানিস কে এসেছে? সে মানে পিঙ্কি, আমাদের ছোট্ট অশরীরী বন্ধু। ভুল লিখলাম, মায়ের ছায়াসঙ্গিনী কন্যা। আমার চপলা চঞ্চলা ভগ্নী পুরনো দিল্লির পাহাড়গঞ্জের ভাড়া বাড়ি থেকে মায়ের অপত্য স্নেহ যাকে টেনে এনেছে এখানে, সেই পিঙ্কি, যার অকাল মৃত্যুতে ভয় পেয়ে তার মা বাবা বোনেরা পালিয়ে বাড়ি ছেড়ে গেছে, এমনকি শহরও ছেড়েছে। পরিত্যাগ করে গেছে তাকে। দিনের পর দিন অসহায় একা, যে নীরবে গুমড়ে মরছে পরিত্যক্ত অন্ধকার বাড়িতে, আর যার অস্তিত্ব আবিষ্কার করে মা একদিন আঁকড়ে বুকে তুলে নিয়েছিল যাকে। কিভাবে পিঙ্কি এখানে এসে পৌঁছেছে জানি না, তবে সে এসেছে নাকি আমাদের সঙ্গেই, আমাদের অজান্তে। মায়ের ফোন পাওয়া মাত্রই বিস্ময়ে আবিষ্ট হয়ে পড়েছি। খুশিতে প্লাবিত হয়ে চলেছি। কোনো মতে চেপে রেখেছি উচ্ছ্বাস। হোক অশরীরী, পিঙ্কি আমাদের অজ্ঞাতেই হয়ে উঠেছে আমাদের একজন। দরজা খুলতে বেশ দেরি করছেন মা। বুঝতে পারছি আজ আর আমার অপেক্ষায় একতলায় বসে নেই তিনি। নিশ্চয়ই পিঙ্কিকে নিয়ে ব্যস্ত দোতলার ঘরে, তাই নামতে দেরি হচ্ছে। দরজা খোলা মাত্রই কৌতূহল প্রকাশ হয়ে পড়ল আমার। মা, কি করছে পিঙ্কি? কোথায় সে? মায়ের মুখে আনন্দে উজ্জ্বল, আঙুলে ঠোঁট চেপে চাপা গলায় তিনি বললেন, জোরে কথা বলিস না খোকা, ও জেগে উঠবে। ও খুব ক্লান্ত রে, ঘুমোচ্ছে। উপরে উঠে মা তার ঘরের দিকে ইশারা করলেন। ঘরে আলো জ্বলছে, পাখা ঘুরছে, 2টো সিলিং ফ্যান, একটা পেডিস্টাল, মশারি খাটানো বিছানায় পাশাপাশি 2টি বালিশ, যেমন থাকতো পাহাড়গঞ্জের বাড়িতে। অনুমান করলাম পিঙ্কি ঘুমোচ্ছে, কিন্তু তাকে দেখতে পেলাম না। হতাশ চোখে তাকালাম মায়ের দিকে। মা আশ্বস্ত করলেন, এখন কাপড় জামা বদলে হাত মুখ ধুয়ে নে, আমি খাবার গরম করি, সময় ঠিক দেখা পাবি। কোনো দিনই
সকালে ঘুম ভেঙে উঠতে পারি না আমি, সম্ভবও নয়। রাত 3টে নাগাদ তো বিছনায় যাই। অন্তত ঘন্টা 6 না ঘুমোলে চলে, তাই 9টা 9:30 তো বাজেই, কোনো দিন 10টা 10:30টাও। আজ ঘুম ভাঙল সমস্ত রেকর্ড অতিক্রম করে 10টা 40-এ। চোখ খুলে টেবিলে ঘড়ির সময় দেখে ধড়পড় করে উঠে বসলাম। বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করে চায়ের প্রতীক্ষায় টেবিলে বসেছি। মা রান্নাঘর থেকে জানান দিলেন, খোকা বস, এক্ষুনি চা দিয়ে যাচ্ছি। টেবিলের উপর খবরের কাগজ। অভ্যাস বসে একবার স্পর্শ করলাম। পড়তে ইচ্ছে হলো না, আমাদেরই কাগজ। সম্পাদনার কাজে মোটামুটি পুরোটাই পড়া হয়ে যায় পূর্ব রাতেই। তাই আমাদের কাছে পরদিন সকালে এসব সংবাদ আর কোনো আকর্ষণই করে না। পরিবর্তে প্রস্তুত হতে হয় নতুন সংবাদ পরিবেশনের উদ্দেশ্যে। টিভি খুলতে গিয়ে থমকাতে হলো। যা, কেবল অপারেটরকে তো খবর দেওয়া হয়নি, আর অ্যান্টেনার পার্ট চুকিয়ে ফেলেছি, সে তো বছর 5 আগেই। অগত্যা কাগজটা খুলতেই হলো, আর খুলেই বিস্মিত হয়ে গেলাম। এ কি, এটা কেমন করে হলো? আর এই অবস্থায় কাগজটা বেরই বা হলো কী করে? এটা কি শেষ মুহূর্তে সম্পাদকীয় কোনো সিদ্ধান্ত, নাকি মুদ্রণের ভুল? এই কাগজের ইতিহাসে তো এমন কোনো দিন ঘটেনি। শুধু এই কাগজে কেন, কোনো কাগজের কোনো সংস্কার নিয়ে আদৌ এরকম ঘটেছে কি? প্রথম পাতায় কাগজের টাইটেল, ব্লকের পরের অংশ, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশিত হয় যেখানে, বোল্ড লেটারে, হেডিংয়ে, প্রায় অর্ধেক পাতা জুড়ে। সেই অংশটা একেবারে সাদা, কিচ্ছুটি নেই। আশ্চর্য! অথচ আমার বেশ মনে আছে গত রাতের বিষয়টা। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত। হ্যাঁ, হেডিংটা ও স্মরণে আছে স্পষ্ট, আমি লিখেছিলাম সেটা। রাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন লক্ষ্মী সাইগল। হেডিং সমেত পুরো নিউজটাই উধাও। এমন অবশ্য বহুবার ঘটেছে যে শেষ সংস্করণের প্রিন্ট অর্ডার হয়ে যাওয়ার পরেও গুরুত্বপূর্ণ সংবাদ এসে পৌঁছেছে, মুহূর্তে বদলে গেছে বিষয়। তাই যদি ঘটে থাকে তো অন্য কথা, কিন্তু পাতায় সাদা থাকার তো কথা নয়। তড়িৎ গতিতে উঠে গিয়ে টেলিফোনের রিসিভার তুলে নিলাম। ডায়াল করলাম আমাদের চিফ সাব এডিটর শঙ্কর দাদাকে। লাইন এনগেজড। হবেই তো, এমন একটা ব্যাপার, ওরা কি আর চুপ করে বসে থাকবেন? একটু অপেক্ষা করে সাহস করে ডায়াল করলাম নিউজ এডিটর প্রভাতদার বাড়িতে। লাইন পাওয়া গেল, তাকে পেলাম না। স্ত্রীকে ডাক্তার দেখাতে নিয়ে গেছেন প্রভাতদা, ফিরতে দেরি হবে, জানালো বাড়ির কাজের লোক। আরও 2-4 জায়গায় ফোন করা যেত, কিন্তু ইচ্ছে হলো না। কেমন তিক্ত হয়ে গেল মেজাজটা। আবার এসে বসে পড়লাম টেবিলে। ততক্ষণে মা চায়ের কাপ নিয়ে হাজির। খোকা, উঠতে অনেক দেরি করে ফেলেছিস আজ। অনেকগুলো কাজ আজ করতে হবে তোকে। প্রথম কাজ, মমতাকে খবর পাঠাবি আমরা ফিরেছি, কাল থেকেই যেন কাজে আসে। দ্বিতীয় কাজ, দুধের দোকানে বলবি আজ বিকেলেই দুধ দিতে, কাল সকাল থেকে, যেমন দিত রোজ ½ লিটার প্যাকেট। মা গো, দুধ ছাড়া তুই চা খেতে পারিস ঠিক কথা, আমি একেবারে পারছি না। আমি মৃদু হেসে কাপে চুমুক দিলাম। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, কেবল কানেকশন আজই বলে করিয়ে দিস, মা বলে চলল। নইলে মেয়েটাকে সামলানো যাবে না। মুহূর্তে মনে পড়ে গেল পিঙ্কির কথা, ভুলে গেছিলাম। জিজ্ঞাসা করলাম, কোথায় সে? সে কি আর এক জায়গায় স্থির হয়ে বসে আছে? লাট্টুর মতো সারা বাড়ি পাক খেয়ে বেড়াচ্ছে।
নতুন বাড়ি, নতুন পরিবেশ, ওর এখানে উৎসাহের ঘাটতি নেই। কোন ভোরে উঠেছে জানিস? মায়ের সেই অত্যাধিক কথা বলার প্রবণতা, যা কয়েকদিন অন্তর্হিত ছিল, তা আবার ফিরে এসে লক্ষ্য করলাম। তার দৌরাত্ম করছে খুব। মা বলে যান। ছাদে উঠে পাশের বাড়ির কুকুরটাকে রাগিয়েছে খুব। একবার গিয়ে দেখি রাস্তায় গাছ আটকে থাকা এক ঘুড়ি পড়ার জন্য কার্নিশে নেমেছে। ধমকে এনেছি। তোর ঘুম ভাঙাবার চেষ্টা করেছে ও ঘরে ঢুকে কয়েকবার। আমি আগলে আগলে নিয়ে গেছি। মনের কোণে সন্দেহ দেখা দিল। পিঙ্কি বিরহে মা প্রলাপ বকছেন না তো? সত্যি পিঙ্কি এসেছে নাকি সব মায়ের বিকার? নিরাসক্ত গলায় জিজ্ঞাসা করলাম, এখন কি করছে সে? ওই তো আমাকে রান্নাঘরে লুচি বেলে দেওয়ার চেষ্টা করছিল। দেখি গিয়ে আবার কি কাণ্ড করছে। মা ঘর ছেড়ে বেরোতে গিয়েও আবার ফিরে আসেন। হ্যাঁ রে, তোর শরীরটা কি খারাপ লাগছে? না তো, আমি জোরালো গলায় বলি। মা বিশ্বাস করলেন বলে মনে হলো না। বললেন, কেমন যেন মনে হচ্ছে তোকে, কিছু যেন ভাবছিস, কথাগুলো শুনতে চাইছিস না, কেমন অন্যমনস্ক। আসলে কি হয়েছে জানো মা? কাগজের ঘটনাটা জানাতে চাইলাম মাকে। একটা বিশ্রী ব্যাপার হয়েছে। আমাদের আজকের কাগজের শেষ সংস্করণে বলতে বলতে মুহূর্তে স্তম্ভিত হয়ে গেল। মাকে দেখাবো বলে কাগজের ভাঁজটা খুলছিলাম, চোখ পড়তেই স্তব্ধ হতে হলো বিস্ময়ে। কোথায় সাদা অংশ? বোল্ড লেটারে জলজল করছে গত রাতে ঠিক হওয়া সেই হেডলাইন, অবিকল। নিজের অজ্ঞাতে আমার গলা দিয়ে অস্ফুটে উচ্চারিত হলো, অদ্ভুত। মা কিছু বুঝলেন না, আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, কি অদ্ভুত? তুই কিসের কথা বলছিস খোকা? আজকে কাগজের এই অংশটা। মায়ের দিকে কাগজটা মেলে ধরে আমি উত্তেজিত গলায় বলে থাকি, একটু আগেই এই অংশটা আমি দেখেছি শূন্য, একেবারে সাদা। এই জন্য একে ওকে আমি ফোন করে জানার চেষ্টা করছিলাম। ধরো মিনিট দশকের ব্যবধান। এখন দেখছি সব ঠিক আছে, মানে যা থাকার তাই। ভেবেছিলাম মাও আমাকে অবিশ্বাস করবে, তা না করে তিনি ভয়ে ভয়ে শুধলেন, হ্যাঁ রে, পিঙ্কির কোনো কাজসাজি নয় তো? কাগজটা কিন্তু সদর দরজা থেকে তুলে এনে ওই তোর ঘরে রেখে গেছে। কাগজটা হাতে ধরে আমি নির্বাক হয়ে রইলাম। বুঝতে পারছি না কি করব। মাকে অবিশ্বাস করব না নিজেকে। তখনই দরজার বাইরে থেকে অস্পষ্ট একটা চাপা হাসির শব্দ কানে ভেসে এলো। সম্বিত ফিরে পেয়ে আমি শব্দের উৎসের দিকে ছুটে গেলাম। কে কে ওখানে? কাউকেই দেখতে পেলাম না ঠিক, তবে আমার সম্মুখ দিয়ে দুটি চপ্পল পায়ে ছুটে যাওয়া সিঁড়ি ভেঙে ছাদে উঠে গেল। সেদিন রাতে বাড়ি ফিরতেই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। গেটে বেল বাজানো মাত্রই গেট খুলে গেল খুট শব্দে। ভেতরে ঢুকে অবাক হতে হলো। আশপাশে কেউ নেই তো, তবে কি দরজা খোলা ছিল? অসাবধানে মা খোলা রেখে গেছেন? নিঃশব্দে দরজায় খিল এঁটে ছিটকে নিয়ে পকেটের ডুপ্লিকেট চাবি বের করে কড়ার গায়ে রাখা তালাও এঁটে দিলাম ভেতর থেকে। সতর্কতার জন্য একতলার ঘরগুলো, বারান্দা, বাথরুম একবার করে দেখে নিলাম ভালো করে। অযথা অনেকগুলো আলো জ্বলছে। বারান্দার সিঁড়ির আলো ছাড়া বাকি আলোগুলো নিভিয়ে দোতলায় সিঁড়িতে পা রেখেছি। শুনতে পেলাম পেছনে কারো পায়ের শব্দ। ঘাড় ঘোরালাম, না, কেউ নেই। আবার ওপরে উঠছি, মনে হচ্ছে কেউ যেন পিছু পিছু আসছে। থমকে গেলাম। শব্দ থেমে গেল ততক্ষণে। আবার সামনের দিকে এগোতে শুরু করা মাত্রই পায়ের শব্দ এগোতে শুরু করলো, অবশ্য লঘু পায়ে। আর এই সময় হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল। লোডশেডিং।
মুহূর্তে তীক্ষ্ণ সুরেলা শিশুর কণ্ঠে ভয়ার্ত চিৎকারে কেঁপে উঠল সমস্ত বাড়ি। চিৎকারে হতচকিত আমি দাঁড়িয়ে কাঁপতে লাগলাম ঠক ঠক করে। চিৎকারটা উঠেছে আমার পেছন দিক থেকেই। মাত্র কয়েকটা সেকেন্ড পড়িমড়ি করে সিঁড়ি বেয়ে নেমে আসছেন মা। ঘুটঘুটে অন্ধকারে তাকে অনুমান করতে পারছি তার উদ্বেগ ভরা কণ্ঠস্বর। কি হয়েছে? কি ব্যাপার? পিঙ্কি, কি হলো তোর? আমি আসছি, ভয় নেই, দাঁড়া। মুহূর্তে বুঝতে পারলাম ভয়ার্থক কণ্ঠটি পিঙ্কির। ভয় পেয়েছে হঠাৎ অন্ধকারে। আমাকে অন্ধকারে ধাক্কা দিয়ে হুমড়ি খেয়ে পড়তে পড়তে কোনো রকম সামলে নিয়ে নিচে নেমে গেলেন মা। তার কণ্ঠ তখনও ব্যাকুল। দাঁড়িয়ে থাকিস না খোকা, চটপট একটা কিছু অন্তত জ্বালা। কি জ্বালবো? আমি সিগারেট খাই না, সঙ্গে দেশলাই লাইটার কিচ্ছু নেই। কিংকর্তব্য বিমূঢ়তা কাটিয়ে মায়ের ঘরে এদিক সেদিক হাতড়ে টর্চটা খুঁজে পেলাম। ওপর থেকে সিঁড়িতে ফোকাস পেলাম, আর তখনই দেখতে পেলাম পিঙ্কিকে। কলকাতায় এসে এই প্রথম সে সাকুল্যে দুবার। মায়ের পেটের কাছটায় মুখ গুজে সে, মাথায় সেই নীল ফিতে বিনুনি বাঁধা চুল, পরনে সেই ধূসর ফ্রক। প্রথমবার যেমন দেখেছিলাম পাহাড়গঞ্জের বাড়ির ছাদে জ্যোৎস্নার মৃদু আলোতে, আজও তেমনি দেখতে পেলাম টর্চের স্বল্প আলোয় তার আবছা অবয়ব। একে অপরকে আঁকড়ে ধরে সিঁড়িপথে উঠে আসছে দুজন, মা আর পিঙ্কি। জানিস, কিছুতেই ঘুমোবে না, মা জানালেন। ঠায় জেগে রয়েছে। কি না, তুই এলে গেট খুলবে। তোর অফিসের গাড়ির আওয়াজ পেতেই নেমে গেছে। আমাকে মোটেই নামতে দিল না। আর দেখলি তো গেট খুলে এসে কি বিপত্তি। কাল একবার এমার্জেন্সি লাইটের কথা মনে করিও তোমা। চার্জে দিয়ে দেখতে হবে ঠিক আছে কি না। বহুদিন তো ব্যবহার হয়নি। মা ঘাড় কাত করে সম্মতি জানালেন। পরদিন সকালে ঘুম ভাঙল আর এক চিৎকারে। বিছনা থেকে উঠে ধড়ফড় করে বারান্দায় বেরিয়ে দেখি মমতা, আমাদের বাড়ির দীর্ঘদিনের ঠিকে কাজের লোক। গতকাল ওকে খবর দিয়ে এসেছিলাম। কাজ শুরু করার কথা ছিল আজ সকাল থেকে। শুরুও করেছে দেখলাম, হাতে ফুলঝাড়ু। তা নিয়ে দোতলার বারান্দার প্রান্তে নিচুতলায় নামার সিঁড়ির কাছে থতমকে তো খেয়ে দাঁড়িয়ে এসে চিৎকারটা তারই। অজানা আশঙ্কায় জিজ্ঞাসা করে উঠলাম, কিরে মমতা, কি ব্যাপার? মমতা সম্ভবত আচমকা চেঁচিয়ে ফেলে একটু বিব্রত। বুঝতে পেরেছে ওরই চিৎকারে ঘুম ভেঙেছে আমার। অপ্রস্তুত মুখে তাই নালিশ জানালো। দেখো না দাদা, আমি বারান্দা ঝাড় দিচ্ছিলাম, হঠাৎ কি একটা আমাকে ধাক্কা দিয়ে নেমে গেল সিঁড়ি দিয়ে। আর একটু হলেই সিঁড়ি দিয়ে পড়তাম আমি। ততক্ষণে মাও ছুটে এসেছেন। বোধহয় বাথরুমে স্নান করছিলেন। মাথাও মুছতে পারেননি ভালো করে। আমিও মা নীরবে নিজেদের দৃষ্টি বিনিময় করলাম। কি একটা ধাক্কা দিয়ে নিচে নেমে গেল মানে? মা জিজ্ঞাসা করলেন। দেখতে পাসনি? না গো মাসিমা, মমতা জানালো। আমি তো সামনে ঝুঁকে ঝাঁটা দিচ্ছিলাম, মনে হলো তোমাদের বড় ঘরটা থেকে কিছু একটা আমাকে ধাক্কা মেরে বেরিয়ে গেল। তবে বিড়াল কুকুর হবে বোধহয়। চুল ঝাড়তে ঝাড়তে মা ব্যাপারটা ম্যানেজ করে দেবার চেষ্টা করলেন। দেখ, নিচে সদর দরজা খোলা পেয়ে কখন ঢুকে বসেছিল। না না, বিড়াল কুকুরের ধাক্কা নয় মাসিমা, মমতা জোর দিয়ে বলল। ঠিক আমার কোমরের কাছটায় কেমন করে দুহাত দিয়ে ঠেলে দেওয়ার মতন ধাক্কা। আমি হুটহাট শব্দ করতে করতে সিঁড়ি ভেঙে নিচতলায় নেমে এলাম। সত্যি বলতে কি, পালিয়ে বাঁচলাম। সদর দরজা ভেতর থেকে বন্ধ। নিচতলায় সমস্ত ঘরগুলো দেখলাম। একবার শুধু চাপা কিছু অস্পষ্ট কথায় পিঙ্কির উদ্দেশ্যে বললাম, পিঙ্কি সামলে চল, জানাজানি হয়ে গেলে তোরই বিপদ, সাবধান। তারপর মমতাকে উদ্দেশ্য করে নিচে থেকে চেঁচালাম, ওই দেখো বিড়ালি ঢুকেছিল রে মমতা,
এই বেরিয়ে গেল। তখনকার মতো ব্যাপারটা চাপা পড়ল বটে, কিন্তু মিনিট 15 পর আবার চেঁচালো মমতা। এবারও আমরা হাজির হলাম। মমতা দোতলার বারান্দা মোছা শেষ করে সিঁড়ি মোছার জন্য বালতির জল বদল করতে ঢুকেছিল বাথরুমে। সেখান থেকে বেরিয়েই সে আবিষ্কার করেছে ভেজা মেজে দিয়ে হেঁটে যাওয়া কার ছোট ছোট পায়ের ছাপ। সেদিকে আঙুল নির্দেশ করে সে বলল, আমি বলছি দাদা, নিশ্চয় তোমাদের বাড়িতে কেউ ঢুকেছে, তোমরা আমার কথা গ্রাহ্য করছো না। এবার হাতে নাতে প্রমাণ দেখিয়েছে মমতা। খণ্ডন করার সাধ্য নেই। বাধ্য হয়ে আমরা এঘর সেঘর খোঁজার ভান করলাম, সঙ্গে মমতাও। শেষে মমতাই আবিষ্কার করলো পায়ের ছাপ দোতলার সিঁড়ি বেয়ে উঠে গেছে ছাদে। ভাগ্যিস ছাদের দরজা খোলা ছিল, বেঁচে গেলাম সেই জন্যই। গায়ে গায়ে সব বাড়ি। মমতাকে বোঝানো গেল যে ঢুকেছে সে পালিয়ে গেছে ছাদ টপকে অন্য বাড়িতে। সেই মুহূর্তেই পাশের বাড়ির অ্যালসেনটা তারও স্বরে চিৎকার করতে শুরু করলো। মমতা আমাকে ঝাঁজিয়ে উঠল, তোমার জন্যই মাসিমা ফাঁকা বাড়িতে খুন হয়ে পড়ে থাকবে কোন দিন। আমি বোকা বোকা মুখে জিজ্ঞাসা করলাম, কেন রে? আর ঢং করো না। মমতা মুখ ভ্যাংচাল। বিয়ে যদি করতে তবুও তো মাসিমা বাড়িতে একজন লোক পেত। বাড়ি থাকো কতক্ষণ, আর ওই তো ডিউটির ছিঁড়ি। সেদিন অফিসে ঢুকতেই হই হই ব্যাপার। এখানে ওখানে জটলা গুঞ্জন। সম্পাদকের চেম্বারে ঢোকার দরজার মাথায় জ্বলছে লাল জরুরি সংকেত। ছোটাছুটি করছে প্রসেসিং, প্রিন্টিং, সার্কুলেশন, অন্য অন্য বিভাগের কর্তা ব্যক্তিরা। সকলের জরুরি তলব। সকালেও নাকি জরুরি মিটিং হয়ে গেছে জিএমের চেম্বারে। এসেছিলেন কাগজের ডিরেক্টর বোর্ডের সদস্যরাও। কারণ জিজ্ঞাসা করতেই ভূত দেখার মতন অবাক হয়ে আমাকে জরিপ করলো সহকর্মী অবনীশ। সে কি, এত বড় ঘটনার আপনি কিচ্ছু জানেন না? সারা শহরে হইচই। আমি হাঁ করে থাকি। আজ সকালে কাগজ দেখেননি? আমি না সূচক মাথা নাড়ি। তবে কি আপনাকে কাগজ দেয়নি? অনেক জায়গায় অবশ্য ডেলিভারি ম্যানরা গোলমাল করে, তাই হয়তো আপনাকে দেয়নি। দিয়েছে কিনা তাও বলতে পারবো না। আমি ইতস্তত করে বলি, আসলে সকাল থেকে আজ এত ব্যস্ত ছিলাম, মনটাও এত বিক্ষিপ্ত ছিল কয়েকটা ঘটনায়, যে কাগজ দেখার অবকাশই পাইনি। সত্যি এত বড় একটা ভুল আমাদের মতো এত বড় একটা কাগজের পক্ষে খুবই লজ্জার। পাড়ায় বাজারে রাস্তায় লোকদের কৈফিয়ত দিতে দিতে প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে প্রায়। বলে চলছে অবিনাশ। আপনাকে কেউ জিজ্ঞাসা করেনি? আমার আজ দোকান বাজার কোথায় বেরোবার ফুরসত হয়নি। অফিসে আসবার জন্যই প্রথম বেরিয়েছি, কিন্তু কি হয়েছে, কি ব্যাপার? আমাদের কাগজের সংস্করণে আজ মেইন নিউজটাকে মিস করে ছেপে বেরিয়ে গেছে। ফ্রন্ট পেজের অর্ধেকটা সাদা, একেবারে শূন্য। শূন্য দৃষ্টিতে অবিনাশের দিকে চেয়ে থাকতে থাকতে আমি ধপাস করে চেয়ারে বসে পড়ি। আশ্চর্য হয় না অবিনাশ। ওরা জানে আমার এমন প্রতিক্রিয়া হওয়াটা স্বাভাবিক, কারণ চিফ সাব এডিটরের বদান্যতায় এই অংশটিও দায়িত্বপ্রাপ্ত আমি। প্রতিক্রিয়ার প্রকৃত কারণ ওদের জানা নেই। গতকাল সকালে সেই অদ্ভুত ঘটনাকে আমি তখনও চোখের সামনে দেখতে পাচ্ছি। মা ভয়ার্ত কণ্ঠে আমাকে প্রশ্ন করলেন, হ্যাঁ রে, পিঙ্কি কোনো কারসাজি নয় তো? তবে কি আজকের ঘটনাটি আগাম দেখতে পেয়েছিলাম আমি? আমাকে কি সতর্ক করতে চেয়েছিল পিঙ্কি? ফোনের কাছে উঠে এলাম, ডায়াল করলাম বাড়িতে। মা ফোন ধরলেন। মা, এ প্রান্ত থেকে জিজ্ঞাসা করি। হ্যাঁ বল। মা দেখো তো আজকের কাগজটা কোথায়? দেখছি, একটু ধর। ফোন ধরে থাকি। একটু পরে আবার মায়ের কণ্ঠস্বর, খোকা, কাগজটা তো দেখতে পাচ্ছি না, কোথায় রেখেছিস? কোথাও রাখিনি। চাপা অথচ উত্তেজিত কণ্ঠে বলি, আজকের কাগজ চোখেই দেখিনি আমি। তোর টেবিলে
ওই তো কালকেরটা দেখতে পাচ্ছি, কিন্তু আজকেরটা দেখো দেখো, ভালো করে খুঁজে দেখো। ফোন ধরে রাখছি। মিনিট 2 পরে মা জানালো, না রে খোকা, দেখতে পাচ্ছি না। একতলায় খুঁজে এলাম, পেলাম না। তবে কি কাগজ দেয়নি? মা একটু ভাবলেন মনে হলো। তারপরেই জোর গলায় বললেন, না, কাগজ দিয়েছে। মমতা দোতলায় কাগজ নিয়ে এসেছে, আমি দেখেছি। মমতা এবেলায় এসেছে? না, আসবে, দেরি আছে। বলেই পাল্টা প্রশ্ন করলেন মা। হ্যাঁ রে, আবার কি হলো? আবার কিছু ঘটেছে কাগজে? সে কথার উত্তর না দিয়ে আমি বলি, মমতা এলে কাগজটা কোথায় রেখেছে জেনে তুমি আমাকে ফোন করো। আর শোনো, কাগজটা ফোনের সামনে রাখবে। আমি যা জানতে চাইবো তার উত্তর দেবে। মা ক্ষীণ কণ্ঠে বললেন, আচ্ছা। সন্ধ্যা অতিক্রান্ত, ঘন্টা 2 কেটে গেছে মাকে ফোন করার পর। এখনও মায়ের ফোন পাইনি। মমতা কি তবে বিকেলে আসেনি? আর অপেক্ষা না করতে পেরে আবার ফোন করলাম বাড়িতে। মা, কী ব্যাপার? কাগজটা কোথাও নেই খোকা। মায়ের কণ্ঠ ভীত কম্পিত। বিরক্ত গলায় জিজ্ঞাসা করি, মমতা এসেছিল? হ্যাঁ, ও বলেছে তোর টেবিলের উপর রেখেছিল, এ ঘরে। তবে সেটা গেল কোথায়? জানি না। মায়ের গলা বাষ্পসিক্ত মনে হলো। ও আর আমি অনেক খুঁজেছি। তোমার মেয়েকে জিজ্ঞাসা করেছো? উত্তর দিতে গিয়ে হুঁ হুঁ করে কেঁদে ফেললেন মা। পিঙ্কিকে খুঁজে পাচ্ছি না খোকা, কোথাও না।